আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। শুরু করছি খনিজ সম্পদ জীবাশ্ম। এই চ্যাপ্টারটা সবাই কম বেশি ভয় পাও। আমি জানি না কেন। এই চ্যাপ্টারটা খুবই গুছানো একটা চ্যাপ্টার। আশা করি তোমরা এনজয় করবা। সো আমি এখানে অনেকগুলো লেকচার কভার করব। আজকে হবে লেকচার 1, একদম বেসিক থেকে শুরু করব আমরা। তো খনিজ সম্পদ বা জীবাশ্ম বলতে আমরা বুঝি জীবাশ্ম মানে জীবের অবশেষ। সো খনিজ সম্পদ জীবাশ্ম, তাহলে আমরা একটু দেখি খনিজ সম্পদ জীবাশ্ম জিনিসটা অ্যাকচুয়ালি কি। সো আমরা যে খনিজ সম্পদ বলি বেসিক্যালি বা জ্বালানি, তো জ্বালানি বলতে আমরা সাধারণত পেট্রোলিয়ামের কথা মাথায় আসে। সেটা হইতে পারে খনিজ তেল বা কয়লা, হ্যাঁ, বা গ্যাস হইতে পারে। সো আমরা দেখি ধারাবাহিকভাবে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি জিনিস কি। খনিজ সম্পদ, হ্যাঁ, জীবাশ্ম, আমরা জীবাশ্ম বললে ফসিল বলি, ইংলিশে একটা শব্দ আছে ফসিল। ফসিল, তো এই ফসিল জিনিসটা হলো আমাদের জীবাশ্ম বা আমরা বলি জীবের অবশেষ। তো আমাদের এই যে খনিজ সম্পদ, আমরা খনিজ থেকে যে বিষয়গুলো পাই, খনিতে যা পাই তেল, গ্যাস বা কয়লা, এগুলোকে জেনারেলি আমরা পেট্রোলিয়াম হিসেবে চিনি। সো এখানে কিছু বিষয় আছে, যেমন একটা হচ্ছে কি কয়লা, আর একটা হলো পেট্রোলিয়াম। আমরা পেট্রোলিয়াম 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 এই দুটো জিনিস নিয়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব। একটা হচ্ছে কি কয়লা, আর একটা হচ্ছে কি পেট্রোলিয়াম। তো কয়লার উৎপত্তি হওয়ার মূল কারণ হচ্ছে এই গাছপালা, বড় বড় গাছপালা যখন মাটি চাপা পড়ে যায় হাজার হাজার লাখ লাখ বছর, মিলিয়ন মিলিয়ন বছর ধরে, তখন কিন্তু মাটি চাপা পড়ে একটা সময় গিয়ে তারা কয়লায় পরিণত হয়। বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় বা প্রাকৃতিক দুর্যোগের ফলে কিংবা বিভিন্ন প্রাকৃতিক কারণে, হ্যাঁ, গাছপালা যে একদম মাটির নিচে চলে যায় আস্তে আস্তে, তখন সেটা কয়লায় কনভার্ট হয়ে যায় একটা সময় গিয়ে। সো কয়লার যে বিষয়টা, যেমন পৃথিবীর বয়স কিন্তু অনেক বেশি, প্রায় 4.5 বিলিয়ন ইয়ার, আমরা সাইন্টিফিক্যালি এটা এতটুকুই কাউন্ট করি। সো এই দীর্ঘদিন ধরে, হ্যাঁ, বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন বছর ধরে গাছপালা, হ্যাঁ, মাটি চাপা পড়ে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের ফলে মাটি চাপা পড়ে গাছপালার যে একদম সর্বশেষ অবস্থা হয় সেটা হচ্ছে কয়লা। কারণ ভূপৃষ্ঠে টেম্পারেচার না হয় 20-30 বা 40 এরকম, কিন্তু মাটির নিচে টেম্পারেচার অনেক বেশি, এবং পৃথিবীর কেন্দ্রে যতই গভীরে যাবা তাপমাত্রা ততই বাড়ে। যেমন পৃথিবীর কেন্দ্রের দিকে তাপমাত্রা প্রায় কয়েক লাখ ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই কয়লার উৎপত্তি হচ্ছে কি গাছপালা থেকে। গাছপালার ধ্বংসবাশেষ একদম সর্বশেষ পর্যায়ে গিয়ে এগুলো কয়লায় পরিণত হয়। সো কয়লা, আমাদের এখানে কয়লা এত বেশি ফ্যাক্টর না, আমরা পেট্রোলিয়াম নিয়ে কথা বলবো। সো পেট্রোলিয়াম যদি আমরা বলি, এই পেট্রোলিয়ামের উৎস হচ্ছে জীবদেহের অবশেষ। সাথে কিছু বিষয় আছে, একটাকে বলা হয় জু প্লান্টন, জু প্লান্টন, জু প্লান্টন, প্লান্টন, প্লাঙ্কটন, আর কতগুলো আছে ফাইটো প্লাঙ্কটন, ফাইটো প্লাঙ্কটন, প্লাঙ্কটন, জু, আমরা জু না বলে জুর উপর একটা অনেকটা এরকম থাকে, জু প্লাঙ্কটন, জু প্লান্টন, আর কতগুলো থাকে ফাইটো প্লান্টন। জু প্লান্টন মানে পানিতে ছোট ছোট যে প্রাণীগুলো থাকে, এগুলোকে বলা হয় জু প্লান্টন। আর ছোট ছোট যে প্রাণীগুলো থাকে এগুলো হচ্ছে জু প্লান্টন, জু প্লান্টন। আর ছোট ছোট যে উদ্ভিদগুলো থাকে সেটা তাদেরকে বলা হয় ফাইটো প্লান্টন বলা হয়, সাথে জীবদেহ। এইগুলো মিলে বেসিক্যালি কি উৎপন্ন হয়, পেট্রোলিয়াম উৎপন্ন হয়। সো এই পেট্রোলিয়াম বলতে আমরা খনিজ তেল বলি। সো পেট্রোলিয়ামের সাথে কিছু প্রাকৃতিক গ্যাসও থাকে, হ্যাঁ। সো আমরা পেট্রোলিয়ামের বা খনিজ তেলের উৎসের মূল বিষয়টা হলো খনিজ তেল কোত্থেকে পাওয়া যায়, সেটা হচ্ছে জু প্লান্টন, ফাইটো প্লান্টন, এবং প্রাণীর দেহ অবশেষ থেকে, বড় বড় প্রাণীর, ছোট যে কোনো প্রাণীর অবশেষ থেকে একদম সর্বশেষ পর্যায়ে যেটা পাওয়া যায় মাটি চাপা পড়ে, তারপর, হ্যাঁ, বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে, বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে গিয়ে একটা সময় গিয়ে সেগুলো পেট্রোলিয়ামে পরিণত হয়। তাহলে পেট্রোলিয়ামে আমরা যে খনিজ তেল বলি, পেট্রোলিয়াম বলতে সেটা প্লাস যে গ্যাস থাকে, গ্যাস আমরা অনেক সময় তেলের সাথে
গ্যাসও পাওয়া যায়, যেমন বাংলাদেশের হরিপুরে গ্যাস ক্ষেত্র যেটা আছে সেখানে আমরা কী পাই, পেট্রোলিয়ামের সাথে গ্যাস পাওয়া যায়। অনেক সময় যেমন কাতার পৃথিবীর সবচেয়ে বেশি এলএনজি গ্যাস ওখানে উৎপন্ন করা হয়। তারপর যেমন যদিও পৃথিবীতে সবচেয়ে বেশি গ্যাস পাওয়া যায় রাশিয়ায়, 2 নম্বর ইরান, ওখানে তেলের খনিতে একসাথে তেলও পাওয়া যায়, গ্যাসও পাওয়া যায়। আচ্ছা, তো পেট্রোলিয়াম বলতে অ্যাকচুয়ালি খনিজ তেল প্লাস প্রাকৃতিক গ্যাস বা এই বিষয়টাই বলা ভালো। হ্যাঁ, তাহলে আসো আমরা একটা জুওপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, তারপর প্রাণীদেহের অবশেষ, এটা মিলে পুরোটাই হচ্ছে কি পেট্রোলিয়াম তৈরি হয়। হ্যাঁ, সো তাহলে আমরা কয়লা তৈরি হয় বিশেষ করে উদ্ভিদের দেহাবশেষ, আর পেট্রোলিয়াম তৈরি হয় হচ্ছে কি জুওপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন এবং প্রাণীর অবশেষ, এটা মিলে কী হয়, পেট্রোলিয়াম তৈরি হয়। যেমন পেট্রোলিয়ামের দুইটা পার্ট, একটা হচ্ছে খনিজ তেল আর একটা হলো কি একটা হচ্ছে খনিজ তেল আর একটা হলো গ্যাস। ঠিক আছে? আচ্ছা, তো পেট্রোলিয়ামে যে বেসিক্যালি যে গ্যাস পাওয়া যায় এটাকে আমরা প্রাকৃতিক গ্যাস হিসেবে ধরে নিই। তো প্রাকৃতিক গ্যাসের যে কম্বিনেশন সেটা হচ্ছে এরকম। প্রাকৃতিক গ্যাসে কী কী থাকে, এটা একটু আমাদের মনে রাখতে হবে। প্রাকৃতিক গ্যাসে কী কী থাকে, প্রাকৃতিক গ্যাসে হচ্ছে বেসিক্যালি মিথেন থাকে। মিথেন হচ্ছে প্রায় 80%। মিথেন বলতে CH4। মিথেন থেকে, আমি সংকেতগুলো পরে লিখব, আস্তে আস্তে আমরা বুঝবো। মিথেন থাকে 80%, ইথেন থাকে 7%, প্রোপেন পাওয়া যায় 6%, তারপর বিউটেন এবং আইসোবিউটেন। এগুলোর সংখ্যা এখন লিখবো না, আমরা সামনে যখন মূল বেসিক শুরু হবে তখন আমরা এটা নিয়ে বলবো। বিউটেন এবং আইসোবিউটেন পাওয়া যায় 4%। হ্যাঁ, তারপর পেন্টেন পাওয়া যায় 3%। সো 7, 14, 20, 80, 100% হয়ে গেল। আমরা প্রাকৃতিক গ্যাস বলতে সাধারণত মিথেন হিসেবে চিনি, বাট প্রাকৃতিক গ্যাসের মূল বেসিক কনসেপ্ট হচ্ছে এটা। আমাদের বাংলাদেশে যে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় সেখানে প্রায় 99.99% মিথেন পাওয়া যায়। সো এই হচ্ছে বিষয়, প্রাকৃতিক গ্যাসে কী কী থাকে। সো এই যে আমরা খনিজ তেল বলি, এই খনিজ তেলগুলো মাটির নিচে প্রায় 5,000 ফিট নিচে থাকে আর কি। হ্যাঁ, প্রায় 5,000 ফিট নিচে, এটা আমাদের একটু মনে রাখতে হবে। এই 5,000 ফিট নিচে থাকে। তো এই খনিজ তেলে অনেক সময় এই প্রাকৃতিক গ্যাস থাকতে পারে, আবার নাও পারে, অলমোস্ট ক্ষেত্রে থাকে। আর খনিজ তেলে আরেকটা বিষয় থাকে, সেটা হলো সালফার থাকলে অনেক সময় দুর্গন্ধযুক্ত হয়। যেমন পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণ তেলের ভান্ডার হলো ভেনেজুয়েলায়, তারপর হলো সৌদি আরবিয়া, তারপর না হয় রাশিয়া, তারপর না হয় USA, এরকমভাবে যাবে। সো এই যে ভেনেজুয়েলায় সবচেয়ে বেশি তেল থাকার পরেও কিন্তু দেখা যায় ভেনেজুয়েলার তেল অনেক ভারী আর সালফার থাকে, দুর্গন্ধযুক্ত। এই জন্য ভেনেজুয়েলার তেল এত উন্নত মানের না। পৃথিবীতে সবচেয়ে বেশি উন্নত মানের তেল হচ্ছে লিবিয়ার তেল, কারণ ওখানে ওদের তেলের সালফার পরিমাণ খুবই কম থাকে এবং উন্নত মানের তেল। আর মিডল ইস্টের তেলও খুব উন্নত মানের। সো আমরা এই যে পেট্রোলিয়াম যখন আমরা বলবো, পেট্রোলিয়ামের ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাস প্লাস খনিজ তেল। সো এখন আমরা এই পেট্রোলিয়ামে কী কী পাওয়া যায় প্রায় 5,000 ফিট নিচে। সো যে খনিজ তেলটা পাওয়া যায় সেটা অ্যাকচুয়ালি কোনো মৌলিক তেল না, এখানে অনেকগুলো তেল মিক্স থাকে। এই জন্য এটার একটা নাম আছে ক্রুড অয়েল। তো এই ক্রুড অয়েলটা, এটাকে বলে অপরিশোধিত তেল, বাংলা বলা হয় অপরিশোধিত তেল। এই অপরিশোধিত তেলটা থেকে আমরা বিভিন্ন রকম পার্ট পাবো, যেমন মনে করো গ্যাসোলিন, পেট্রোল, তারপর কেরোসিন, ডিজেল, অনেক রকম পাবো, আমরা একটু পরে দেখাবো। সো তাহলে আমরা এই ক্রুড অয়েলের সাথে অনেক সময় সালফার থাকে, সালফার থাকলে এটা দুর্গন্ধযুক্ত হয়, অনেক সময় প্রাকৃতিক গ্যাস থাকে। এখন আমরা দেখাবো যে ইয়া হাবিবি যারা আরবের শেখরা আছে তারা দেখবা যে একদম তেলের উপর তেল ভাসতেছে আর কি। হ্যাঁ, তো ওই সমস্ত দেশের শেখরা কিন্তু এরা তেল তুলে এবং এরা বিক্রি করে দেয়, এটা রিফাইন করে না, কারণ খনিজের তেল থেকে অনেকগুলো পার্ট পাবো, আমরা একটু পরে দেখাবো। সেগুলো ওরা করে না, ওরা এগুলো ডিরেক্টলি সেল করে দেয়। যেমন আমাদের বাংলাদেশে একটা আছে ইস্টার্ন রিফাইনারি, ওখানে খনিজ তেল এনে তারপর সেটাকে পরিশোধন করা হয়, বিভিন্ন পার্টে কনভার্ট করা হয়। এরকম একটা ইন্ডাস্ট্রি আছে, পৃথিবীর সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি হচ্ছে রিলায়েন্স রিফাইনারি স্টেশন, ইন্ডিয়ার মুকেশ আম্বানি।
কোম্পানিটা সবচেয়ে বড়, রিফাইন করে ওরা, আরবের তেল এনে ওরা পরিশোধন করে বিভিন্ন দেশে আবার সেল করে, আমাদের বাংলাদেশ ওদের থেকে কিনে। আচ্ছা দেখি আমরা সেটা একটু বলি। যেটা ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল, ক্রুড অয়েলটা আমরা ক্রুড অয়েলটা নিয়ে একটু কথা বলি। ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল বা অপরিশোধিত খনিজ তেল বলতে পারো। এই ক্রুড অয়েলটা বেসিক্যালি আমরা এরকম একটা পাত্রে রাখা হয়, পাত্র বলবো না, এটা অনেক বড় একটা চেম্বার, এই চেম্বারে রাখা হয়। এখানে খনিজ তেল রাখা হয়, খনিজ তেল রেখে এটাকে উত্তপ্ত করা হয়, হিট দেওয়া হয়, উত্তপ্ত বায়ু প্রবাহিত করা হয়, তখন সেটা বিভিন্ন পার্টে কনভার্ট হয়ে যায়। আংশিক পাতন নামক একটা পদ্ধতি আছে, আংশিক পাতন পদ্ধতিতে স্ফুটনাঙ্ক অনুসারে তাদেরকে কী করা হয়, আলাদা করা হয়। আংশিক পাতন নামক একটা প্রক্রিয়া আছে, এই আংশিক পাতনের মাধ্যমে তাদেরকে কী করা হয়, আলাদা করা হয়। আংশিক পাতন প্রক্রিয়ায় ক্রুড অয়েলকে আলাদা করা হয়। আমরা বিভিন্ন চেম্বার দেখাবো এটার জন্য, খুব ইজি একটা কনসেপ্ট, আমি এদিকেই একটু দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে যে পার্টটা আলাদা হয়ে যায় সেটা হলো, আমরা যখন পেট্রোলিয়াম নিয়ে যখন তাকে আমরা উত্তপ্ত করব, উত্তপ্ত করলে কী হয়, সে বিভিন্ন পার্টে ভাগ হয়ে যায়। বিভিন্ন পার্টে ভাগ হয়ে যায় বলতে, প্রথমে যে পার্টে ভাগ হয়ে যায় সেটা হলো এইরকম, এই চেম্বারে যখন সে ঢুকে তখন হচ্ছে কি, এই জিনিসটা হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস বলা হয়। পেট্রোলিয়াম গ্যাস এমসিকিউ, এই পার্টটা বেসিক্যালি এমসিকিউর জন্য। পেট্রোলিয়াম গ্যাস এই প্রথমেই এটার স্ফুটনাঙ্ক হচ্ছে কি 0 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 0 থেকে, তাহলে এখানে যেহেতু অনেকগুলো মিক্সার থাকে, কোনটা আগে কোনটা পরে আমরা জানি না। আমরা যখন তাপ দিব, এখানে যখন তাপ দেওয়া হচ্ছে, তখন একদম লোয়েস্ট যেটা কম টেম্পারেচারের বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক 0 থেকে 20 যারা থাকে তারা বের হয়ে যায়, এটাকে পেট্রোলিয়াম গ্যাস বলা হয়। টোটাল পেট্রোলিয়াম গ্যাসের যে ক্রুড অয়েলের প্রায় 2% হলো এই পেট্রোলিয়াম গ্যাস। আর এখানে কার্বন সংখ্যা হচ্ছে 1 থেকে 4 কার্বন সংখ্যাগুলো, তো পেট্রোলিয়াম গ্যাস পাওয়া যায়। তো আমরা যখন তাপ দিব তখন এখানে পেট্রোলিয়াম গ্যাস পাওয়া যায়। পেট্রোলিয়াম গ্যাসের একটা অন্যতম ব্যবহার হচ্ছে এলপিজি গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এটা কাতার বেশি প্রডিউস করে পৃথিবীতে। ইউএসএ এবং রাশিয়াও অনেক প্রডিউস করে। সো বেসিক্যালি এটা আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি, এলপিজি গ্যাস। এরপরে যখন আমরা আরেকটা পার্ট এখানে আলাদা হয়ে যাবে, এগুলো আসলে স্ফুটনাঙ্ক অনুসারে আলাদা হয়ে যায় আস্তে আস্তে। এদিকে পেট্রোলিয়াম গ্যাস বের হয়ে যাবে, প্রথম উত্তপ্ত হয়, তারপর দেন আমরা গ্যাস আকারে এটা বের হয়ে যায়, উত্তপ্ত বাষ্পকে আমরা ঠান্ডা করতে পারবো। আচ্ছা, এরপরে যেই পার্টটা আলাদা হয় সেটা হলো, আচ্ছা এটার কাজ শেষ, এখন এই পার্টটা আলাদা হবে। এই পার্টটা হলো বেসিক্যালি, এটার দুইটা নাম আছে, একটা হলো গ্যাসোলিন বা আরেকটাকে বলা হয় পেট্রোল বা গ্যাসোলিন, যেটা বলো না কেন। এটার স্ফুটনাঙ্ক হচ্ছে 21 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস। আমরা স্ফুটনাঙ্ক অনুসারে এদেরকে আলাদা করে ফেলতে পারবো, পেট্রোল বা গ্যাস। তো এটা টোটাল পেট্রোলিয়ামের 5%, এবং এখানে কার্বন সংখ্যা হচ্ছে 5 থেকে 10, মনে রাখবা। এখানে কার্বন সংখ্যা হচ্ছে 1 থেকে 4। এরা সাধারণত গ্যাস হয়, এবং এটার অন্যতম একটা ব্যবহার হচ্ছে এলপিজি গ্যাস। আমি যদি বলি এলপিজি গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, ঠিক আছে। আর এটার স্ফুটনাঙ্ক হচ্ছে 0 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। সো আচ্ছা, এরপর আলাদা হয়ে যায় কি গ্যাসোলিন বা পেট্রোল। এটা আমরা যানবাহনে জ্বালানি হিসেবে ইউজ হয়, যানবাহনে জ্বালানি, জাস্ট আমি এভাবেই বলতেছি, যানবাহনের জ্বালানি হিসেবে এটা ইউজ হয়, ঠিক আছে, যানবাহনের জ্বালানি হিসেবে এটা ইউজ হয়। আচ্ছা, এরপর আলাদা হয়ে যায়, এরপর যেটা এটা 1 নাম্বার পার্ট, এটা 2 নাম্বার পার্ট। এরপর 3 নাম্বারে যেটা আলাদা হয়ে যায়, এটা খুব ইন্টারেস্টিং, এটার নাম হচ্ছে ন্যাফতা। এবং এই যে চেম্বার দিয়ে আলাদা হয়ে যায়, একটা আলাদা স্ফুটনাঙ্ক অনুসারে আলাদা হয়ে যায়, এটা হলো 71 থেকে 120 ডিগ্রি সেলসিয়াস। 120 ডিগ্রি সেলসিয়াস, এটার নাম হচ্ছে কি ন্যাফতা। 71 থেকে 120 ডিগ্রি সেলসিয়াস ন্যাফতা। তো এই ন্যাফতার কার্বন সংখ্যা হলো ন্যাফতার ক্ষেত্রে কার্বন সংখ্যা হলো
7 থেকে 14 এবং টোটাল পেট্রোলিয়ামের প্রায় 10% ন্যাফথা, ঠিক আছে। আর ন্যাফথা সবচেয়ে ব্যবহার হচ্ছে, এটা জ্বালানি হিসেবে ইউজ হয়, অনেক সময় পেট্রোকেমিক্যাল শিল্পে ইউজ হয়। তো পেট্রোকেমিক্যাল শিল্পে অনেক সময় ডাই রং করার ক্ষেত্রে এটা ইউজ হয়, যেমন পেন্টিংয়ের ক্ষেত্রে আর কি, পেন্টিং রং যেগুলো থাকে সেগুলোতে ন্যাফথা ইউজ করা হয়। আচ্ছা, এরপর যে পার্টটা বের হয়ে যায় সেটা হলো কেরোসিন। কেরোসিন এই চেম্বার দিয়ে বের হয়ে যাবে, আমি চেম্বার দেখাচ্ছি, বের হয়ে যাবে দিক দিয়ে স্ফুটনাঙ্ক অনুসারে। এটার স্ফুটনাঙ্ক হচ্ছে কেরোসিনের ক্ষেত্রে স্ফুটনাঙ্ক হচ্ছে 121 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কার্বন সংখ্যা হচ্ছে এখানে 11 থেকে 16। আর টোটাল হাইড্রোকার্বনের বা টোটাল যে টোটাল পেট্রোলিয়ামের 13% হচ্ছে কি কেরোসিন। হ্যাঁ, কেরোসিনটা আমরা জেট ফুয়েল হিসেবে ইউজ হয়, জেট ইঞ্জিনের বিমানের জ্বালানি হিসেবে ইউজ হয়, খুব ইম্পর্টেন্ট। আবার অনেক সময় এটা রিফাইন্ড কেরোসিন অ্যাকচুয়ালি। আবার কেরোসিন আমরা গ্রাম অঞ্চলে প্রদীপ বা হারিকেন জ্বালাতে ব্যবহার করা হয়, সেটা লোয়েস্ট কেরোসিন। রিফাইন্ড কেরোসিন ইউজ করা হয় বেসিক্যালি এখানে। আচ্ছা, দেন আমাদের যে পার্টটা আলাদা হয়ে যায় সেটার নাম হচ্ছে কি ডিজেল। ডিজেলটা খুব ইম্পর্টেন্ট। ডিজেলে কার্বন সংখ্যা হচ্ছে 17 থেকে 20। হ্যাঁ, এই ডিজেলটা আমরা স্ফুটনাঙ্ক যদি বলো তুমি এরকম হবে 171 থেকে 270 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটা। আর ডিজেলে ব্যবহার হচ্ছে কি, এটা যে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়, তারপর তোমার পিচ্ছিল কারক পদার্থ হিসেবে ব্যবহার করা হয়। জ্বালানি, দ্রাবক, পিচ্ছিল কারক পদার্থ তোমরা পড়বা বই থেকে। আচ্ছা, এরপর যেটা আলাদা হয়ে যায় সেটা হলো এটার স্ফুটনাঙ্ক হচ্ছে 271 থেকে 340 ডিগ্রি সেলসিয়াস। এটাকে আমরা বলি প্যারাফিন মোম বলি, প্যারাফিন মোম বলি। এই প্যারাফিন মোমটা কোথায় ব্যবহার করা হয়? প্যারাফিন মোমটা বেসিক্যালি এখানে কার্বন সংখ্যা হচ্ছে আমরা কার্বন সংখ্যাটা একটু গুরুত্বপূর্ণ, 20 থেকে 30 কার্বন সংখ্যা। আর প্যারাফিন মোম ব্যবহার করা হয় টয়লেট্রিজ এবং বেসলিন তৈরিতে, টয়লেট্রিজ এবং বেসলিন তৈরিতে ব্যবহার করা হয়। এরপর সর্বশেষ যেটা আলাদা হয় সেটা হচ্ছে পিচ। পিচ হলো অ্যাবাভ 340 ডিগ্রি সেলসিয়াস। এটার কার্বন সংখ্যা হলো আমরা যদি বলি 30-এর উপর, 30-এর উপর কার্বন সংখ্যা। আর এটা কোথায় ব্যবহার করা হয়? এই বিশেষ করে রাস্তাঘাটে যে পিচ ঢালাই বলি আমরা, রাস্তাঘাটে এটা রাস্তা তৈরি, পিচের রাস্তা তৈরিতে এটা ব্যবহার করা হয়। সো এই হলো আমাদের খনিজ তেলের বা পেট্রোলিয়ামের আংশিক পাতন পদ্ধতিতে এগুলো আমরা টোটাল আলাদা করতে পারি। এরকম টোটাল 7টা পার্ট। প্রথমটা হচ্ছে কি পেট্রোলিয়াম গ্যাস, এটার স্ফুটনাঙ্ক 0 থেকে 20 আর কার্বন সংখ্যা 1 থেকে 4। আর এটা টোটাল পেট্রোলিয়ামের 2%। এটার একটা অন্যতম ব্যবহার হচ্ছে এলপিজি গ্যাস। আচ্ছা, এরপর হলো আমাদের গ্যাসোলিন বা পেট্রোল। এটা টোটাল পেট্রোলিয়ামের 5% কার্বন সংখ্যা এক্ষেত্রে হচ্ছে 5 থেকে 10। আর এটার স্ফুটনাঙ্ক হচ্ছে কত? 21 থেকে 70। এটা আলাদা হয়ে যাবে। দেন এরপর হচ্ছে কি আলাদা হবে কি ন্যাফথা। ন্যাফথার স্ফুটনাঙ্ক হচ্ছে কত? 71 থেকে 120। সেটা যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, গ্যাসোলিনও যানবাহন জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। ন্যাফথার আরেকটা বিষয় হচ্ছে ডাইং শিল্পে বা পেন্টিং শিল্পে রং তৈরিতে এটা ব্যবহার করা হয় ন্যাফথা। ন্যাফথা স্ফুটনাঙ্ক হচ্ছে কত? ন্যাফথার স্ফুটনাঙ্ক হচ্ছে 71 থেকে 120। ঠিক আছে, কার্বন সংখ্যা 7 থেকে 14, টোটাল 10%। পেট্রোলিয়ামের টোটাল 10% হচ্ছে এটা। দেন এরপর কেরোসিনের স্ফুটনাঙ্ক হচ্ছে 121 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আর কার্বন সংখ্যা হচ্ছে 11 থেকে 16। টোটাল পেট্রোলিয়ামের 13% হচ্ছে এটা। এটা কেরোসিন জেট ইঞ্জিনের ফুয়েল হিসাবে ব্যবহৃত হয়। এরপর ডিজেল, এরপর প্যারাফিন মোম, এরপর হচ্ছে কি পিচ। ঠিক আছে। সো টোটাল যে আমরা ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল পাই, এখান থেকে আমরা এই পার্টগুলো পেয়ে যাই। তাহলে আমরা আজকে দেখলাম কি টোটাল যে জ্বালানি পাই আমরা বেসিক্যালি 2 ধরনের, কয়লা, একটা হচ্ছে কি খনিজ তেল। তো কয়লা আমরা উদ্ভিদের অবশেষ থেকে আমরা কি পাই? কয়লা পাই। আর যেটা জ্বালানি তেল বা আমরা যেটা বলি পেট্রোলিয়াম বলি, এই পেট্রোলিয়ামের মূল উৎস হচ্ছে কি আমাদের জীবদেহের অবশেষ বা ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটনের অবশেষ। একটা সময় দীর্ঘদিন মিলিয়ন বছর পর এটা কি হয়, এটা পরিবর্তিত হয়ে একটা সময় পেট্রোলিয়াম হয়। আর পেট্রোলিয়ামটা বেসিক্যালি আমরা পেট্রোলিয়ামের সাথে প্রাকৃতিক গ্যাস থাকে। আমরা প্রাকৃতিক গ্যাসের কম্বিনেশন কি বললাম? মিথেন 80%, ইথেন 7%, প্রোপেন থাকে 6%, বিউটেন আইসোবিউটেন থাকে
4%, পেন্টেন থাকে 3%, এবং আমাদের বাংলাদেশের যে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় সেখানে আমরা কী পাই, মিথেন পাওয়া যায় প্রায় 99.99%, ঠিক আছে। দেন আমরা যেটা বললাম সেটা হচ্ছে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল যেটা পাই, পেট্রোলিয়াম, এটার সাথে সালফার থাকে, সালফার কারণে এটা দুর্গন্ধযুক্ত হয়। আর পেট্রোলিয়াম যেটা বা খনিজ তেল যেটা বলি, এই খনিজ তেল থেকে আমরা অনেকগুলো অংশ পাই, বিশেষ করে সেগুলো আংশিক পাতন পদ্ধতিতে কী করা হয়, আলাদা করা হয়। যেমন পেট্রোলিয়াম গ্যাস, তারপর গ্যাসোলিন, তারপর হলো আমাদের গ্যাসোলিন বা পেট্রোল, তারপর হলো ন্যাফথা, কেরোসিন, ডিজেল, তারপর প্যারাফিন, মোম, দেন পিচ, এগুলোর এক একটা স্ফুটনাঙ্ক অনুসারে আলাদা করা হয়, ঠিক আছে। সো এই পার্টটা বেসিক্যালি এমসিকিউর জন্য, এটা খুবই ইজি একটা পার্ট। আমরা আশা করি নেক্সট পার্ট থেকে একদম বিস্তারিত বেসিকে চলে যাব, ঠিক আছে। তো এতটুকু অংশ হচ্ছে এমসিকিউর জন্য, আশা করি তোমরা পারবা। তারপর আমি এমসিকিউর জন্য দিয়ে দিব, লেকচার শিট পেয়ে যাবা, কমেন্ট বক্সে তোমরা চেক করে দেখবা। প্রত্যেকটা লেকচারের আমরা কি দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে। আশা করি পারবা। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।